কিছু বলবি আজরুস? আসলে ভাইয়া, দরজার সামনে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। ইসমামের শান্ত রূপটা আজরাকে অবাকের চরম সীমানায় দাঁড় করিয়ে নিচে ছুঁড়ে ফেললো যেন। ইসমাম হাত দিয়ে ইশারা করে তার পাশে আজরাকে বসতে বলল। তারপর ইসমাম লাইট জ্বালিয়ে দিল। ইসমাম দেখলো আজরা তার মায়ের শাড়ি পরা। শাড়ি পরার কারণে অন্যরকম সুন্দর লাগছে। চোখে গাঢ় করে কাজল দেওয়ার কারণে চোখের মনি তার বিশেষত্ব জাহির করছে। চুলগুলোকে উঁচু করে খোপা করা, যার দরুন মনে হচ্ছে আকাশের দিকে মুখ করে থাকা এক বিগত নীলকণ্ঠ লতা পৃথিবীর বুকে লুটিয়ে পড়েছে। বইয়ে চোখ রেখেই মৃদুস্বরে বলল, তুই কি কিছু বলতে এসেছিস? যদি কিছু বলার না থাকে তাহলে যেতে পারিস। আজরা দুই হাতের আঙ্গুলে আঁচল পেঁচানো শুরু করলো। প্রচন্ড দ্বিধাবোধ ঘিরেছে আজ লতা হয়ে। আসলে আসলে আমি আপনাকে আজরা জোরে একটা নিঃশ্বাস নিল, তারপর গড়গড় করে মুখস্থ বক্তব্যের ন্যায় বলতে শুরু করলো। আসলে আমাকে ক্ষমা করে দিন। আপনি মাথায় ব্যথা পেয়েছেন আমার জন্য। আপনার এত সাধের চুলগুলো আপনার কাটতে হয়েছে আমার জন্য, যার কারণে আমি খুবই দুঃখিত, খুবই দুঃখিত। আমি আপনাকে আসলে ওভাবে ফেলে দিতে চাইনি, কিন্তু আপনারই সব দোষ। আপনি কেন সেভাবে আমার গায়ের উপর রঙের বালতি ফেললেন? আপনি জানেনই তো আমার রাগ নিয়ন্ত্রণহীন। আমি রাগ হয়ে গিয়েছিলাম, আর আমার তখন মনে হয়েছিল আপনাকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। তাই তো আমি আপনাকে পুলের পানিতে ফেলে দিলাম। আমি জানতাম না যে পুলের পানিতে ফেললে আপনার মাথা ফেটে যাবে। আগে যদি জানতাম আপনার মাথা ফেটে যাবে, তাহলে কখনোই আপনাকে পা ধরে টেনে ফেলতাম না। না না না, ফেলতাম না যে এমন না, আপনাকে ধাক্কা দিয়ে কাদায় ফেলতাম। আর আসলে আপনাকে ভালো মতো পানিতে ফেলতাম যেন আপনার মাথায় আঘাত না লাগে। আসলে সব দোষ আপনার। আপনার উচিত হয়নি আমাকে এত কঠিন একটা শাস্তি দেওয়ার। আপনি দুইবার রং ঢেলে দিয়েছেন, যার কারণে আমার মেজাজটা চটে গিয়েছে। না, কত কষ্ট হয়েছিল, কতগুলো কেরোসিন তেল দিয়ে চুল আর গা থেকে রং ছাড়িয়েছি জানেন? এক নাগাড়ে কথাগুলো বলল আজরা। জোরে একটা নিঃশ্বাস ছাড়লো। ইসমাম ভ্রু কুচকালো, বই সরিয়ে সোজা হয়ে বসলো। তুই কি বাই এনি চান্স আমার কাছে ক্ষমা চাইছিস? আর ইউ সরি ফর হোয়াট ইউ হ্যাভ ডান? হ্যাঁ, আই এম সরি। কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে না তুই কোনো জায়গা থেকে অনুতপ্ত। উল্টো আমাকেই দোষ দিচ্ছিস। ঠিক আছে, ক্ষমা করলাম। যা, এখন বেরিয়ে যা। আপনি সত্যি আমাকে ক্ষমা করেছেন? মিথ্যে ক্ষমা কি করে করতে হয় তোর জানা আছে? তোর দুষ্টুমি কমানো উচিত। এখন চলে যা। ঠিক আছে, আমি ভালো হয়ে যাব। দোষ তো আপনারও। আপনিই তো সেদিন শুরু করেছিলেন। ফুলগুলোর জন্য আমাকে চোর বলেছেন। আপনি কথা দিন আর চোর বলবেন না। আচ্ছা ঠিক আছে, বলবো না, এখন যা। আজরার আবার বিরক্তি ভাবটা গায়ের চাদর হলো। আজরা দ্রুত উঠে চলে যেতে চাইলো। পেছন থেকে গমগমে কণ্ঠে ইসমাম বলল, শাড়ি পরে তোকে সুন্দর লাগছে। মাঝে মাঝে চাইলে শাড়ি পরতে পারিস। তবে হ্যাঁ, শাড়ি পরে বাইরে লোকের সামনে যাওয়ার দরকার নেই। কিন্তু কেন? বদ নজর লেগে বদ হজম হবে। এখন যা। আপনাকে ধন্যবাদ। আজরা মিষ্টি করে হাসলো। ইসমাম তার এমন শান্ত স্থির হাসি প্রত্যক্ষ করে অবাক হলো। তারপর আবার সে চলে যেতে চাইলেই ইসমাম বলল, একটু দাঁড়া। ইসমাম বারান্দায় চলে গেল। তার হাতে অনেকগুলো তাজা সাদা গোলাপ ফুল। আজরাকে মেঘমন্ত্র স্বরে বলল, নে, ফুলগুলো তোর। তোর এত সুন্দর খোপাটা ফুল ছাড়া কেমন ছাপোষা লাগছে। কিন্তু আপনি তো। হ্যাঁ, সেদিন তুই না বলে নিয়েছিলি, আজ তো আমি তোকে দিচ্ছি। একদিন এই ফুলগুলো এমন একজন দেবে যার তোর উপর সম্পূর্ণ অধিকার আছে। তখন সেই ব্যক্তি তোকে ফুলগুলো হাতে না দিয়ে খোপায় গুজে দেবে। তখন তোর হাত দুটো শুধুই তার হাত ছুঁয়ে। এখন ফুলগুলো নিয়ে তাড়াতাড়ি এখান থেকে দফা হয়ে যা। তোকে দেখে অসহ্য লাগছে। আজরা তার কথার আগামাথা কিছুই বুঝলো না। অধিকার বোধ বাই এনি চান্স সে তার স্বামীর কথা বলল না তো? তারপরে আজরা যেতে যেতে বলল, আমি বুঝতে পেরেছি আপনি আমার স্বামীর কথা বলছেন তো। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেও অতি সত্বর বিয়ে মিশনে আছি। এই তো এইচএসসি পাশ করার পরই আমি আম্মুকে বলবো আমাকে যেন একটা সুন্দর ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। তখন আপনাকে দেখতে হবে না আর। আচ্ছা, আজকে যাই। ইসমাম আজরার পানে তাকিয়ে রইল। কথার গতির সাথে তাল মেলাতে পারল না ঠিক। মুখটা ভোঁতা করে বলল, কি বলে গেল মেয়েটা? অতি সত্বর বিয়ের মিশন মানে? সে কি তবে কাউকে পছন্দ করে?
এর মধ্যেই প্রায় 15 দিন পার হয়ে গেল, অনেকটা সময়। এ সময় ইসমামের সাথে আজরার অনেক দেখা হয়েছে, কিন্তু ইসমাম এমনভাবে তাকে এড়িয়ে গেছে যেন ইসমামের ভুবনে আজরার বা তার মতামতের কোনো অস্তিত্ব নেই। সে শুধুমাত্র একটা মরীচিকা ছিল, যেটা সময়ের ব্যবধানে দেখা যায়, তবে কাছে গেলে উধাও হয়ে যায়। ঠিক তেমনটাই দূর থেকে আজরাকে দেখেছে, কিন্তু ইসমামের তার নিকট যাবার কোনো আগ্রহ নেই। তবে সেদিনের পর থেকে আজরার অনুতপ্ত বোধটা কিছুটা বেড়ে গিয়েছে, বিশেষ করে ইসমামের ভালো ব্যবহারের জন্য। এখন আর ইসমামকে দেখলে দুষ্টুমিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে না, বরং কিছুটা আফসোস হচ্ছে লোকটার জন্য, বেশি বাড়াবাড়ি করে ফেলেছে এমনটা মাঝে মাঝে মনে হয়, কিন্তু আবার পরক্ষণেই দুষ্টু মনটা মাথাচাড়া দিয়ে উঠে বলে, না, যা করেছিস ঠিক করেছিস। ও আগে তাকে পুলে ফেলেছিল। দেখতে দেখতে ইয়াকুবের যাবার দিন চলে এলো। নতুন বাড়িতে থাকার আনন্দটা ছেলেটা সুন্দরভাবে উপভোগও করতে পারল না। এখন ছেলে গিয়ে দূরে থাকবে, একা খাবে, একা রান্না করবে, এসব ভাবতে ইরা জামানের কষ্টটা হু হু করে বেড়ে যায়। আজরারও ভীষণ কষ্ট হচ্ছে। ইয়াকুবের মতো ভদ্র আর নম্র একটা ছেলের গমনে সকলেই ভারাক্রান্ত। একদিন সকালবেলা তাহমিদ জামান তার বোনের বাসায় গেলেন। আরে তাহমিদ, তুই আয় আয়, এই তো মাত্র নাস্তা বানিয়েছি। না না, আমি নাস্তা করতে আসিনি, নাস্তা বাসা থেকে করে এসেছি। ইসমাম কি বাসায় আছে? আজ তো শুক্রবার, ওকে কি একটু ডেকে দেওয়া যাবে, নাকি ঘুম থেকে ওঠেনি? ছেলে আমার সেই সাত সকালে ঘুম থেকে উঠে যায়। দাঁড়া দেখছি। এই নাজিফা, তুই তাহমিদকে চা দে তো। তুই সোফায় আরাম করে বস। কড়া লিকার দিয়ে আর চিনি কম, ঠিক আছে? কিছুক্ষণ পর ইসমামকে আসতে দেখা গেল, সম্পূর্ণ ফর্মাল ড্রেস আপে, কালো প্যান্ট আর তার উপর ইন করা কালো শার্ট, মাথায় কালো ক্যাপ পরা, নতুন চশমাও নিয়েছে, হাতে রোলেক্স ঘড়ি শোভা পাচ্ছে। সে এগিয়ে এসে হাসি মুখে বলল, মেজো মামা কেমন আছেন? এই তো মামা, ভালো আছি। তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমাকে একটা নতুন কোচিং সেন্টার থেকে ডাকা হয়েছে, সেখানে যাচ্ছি কথা বলতে। ওরা তোমাকে নিয়োগ করবে নাকি? হতে পারে তেমনটাই, এখনো ঠিক বলতে পারছি না। তোমার কাছে একটু সময় হবে, কথা বলতাম। হ্যাঁ, সমস্যা নেই, আমি আধা ঘন্টা কথা বলতে পারবো। আসলে বেশ কিছুদিন যাবৎ আমার আজরার জন্য টিচার খুঁজছিলাম, কিন্তু কোনো জোৎসই টিচার খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তারপর ভাবলাম, এত কষ্ট করে কেন টিচার খুঁজব? তুমি যেহেতু ঘরের পাশে আছো, তোমার মতো ভালো ছাত্র আজরাকে পড়ালে ও রেজাল্ট অবশ্যই ভালো হবে। আসলে মেয়েটা আমার ছন্নছাড়া, পড়ালেখায় ভীষণ ঢিল দিচ্ছে। আমার মনে হয় তোমাকে একটু সমীহ করে চলে, যার কারণে তুমি যদি পড়াও, রেজাল্টে কিছুটা উন্নতি হতে পারে। তুমি সপ্তাহে 3 দিন যে কোনো দিন সন্ধ্যার পর সময় বের করলেই হয় আর কি। আপনি কি আজরার সাথে কথা বলেছেন? না, এখনো কথা বলিনি। আপনি আগে ওর সাথে কথা বলুন, আমার মনে হয় না ও রাজি হবে। আর ও যদি রাজি হয় তাহলে ওকে সপ্তাহে 6 দিনই পড়ানো যাবে, কোনো সমস্যা নেই। তুমি চিন্তা করো না, বাইরে টিউটরকে যে পরিমাণ সম্মানই দেওয়া হতো, তোমাকেও ঠিক। মামা, দয়া করে সম্মানের কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আপনি আমাদের নিজেদের মানুষ, এসব সম্মানের আলোচনা আমার সাথে করবেন না। ঠিক আছে বাবা, আমি এখন আসি। সন্ধ্যায় আজরাদের বাসায় হুলস্থুল কাণ্ড। 2 ঘন্টা ধরে গেট লাগিয়ে মুখ ফুলিয়ে বসে আছে আজরা। তার মা বাইরে থেকে চিৎকার চেঁচামেচি করে তাকে ডাকছে। আজরা, দরজা খোল বলছি, এক্ষুনি দরজা খোল। না আম্মু, আমি হাফ মেন্টালের কাছে একদমই পড়বো না। তুমি তাকে মানা করে দাও। দেশে কি টিচারের অভাব পড়েছে? আমি ফেল করলে ওনার কাছে পড়বো না। আমি কিছু জানি না, নিজের বাবাকে বল। মেয়েটাকে একদম আল্লাহ দিতে দিতে উচ্ছন্নে পাঠিয়েছে লোকটা। রাতে তাহমিদ জামান অফিস থেকে এলেন। নিশা বেগম বললেন, তোমার আল্লাদি মেয়ে কিছুতেই রাজি হতে চাইছে না। তুমি আদর করে করে তাকে মাথায় তুলেছ, তো এখন রাজি করানো তোমার কর্ম। পরীক্ষার ফলাফল খারাপ হলে বাপ বেটি দুটোকেই আচ্ছা ধোলাই দেব। আহা, এত রাগ করছো কেন? ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। আজরার দরজায় ধাক্কা পড়ল। সে ভীষণ রেগে আছে, বাজখাই স্বরের চিৎকার। আম্মু, তোমাকে না নিষেধ করেছি আমি পড়বো না? পড়বো না তো পড়বো না, ব্যাস। তোমার কি সমস্যা? বারবার একই কথা বলে বিরক্ত কেন করছো? আজরা মা, আমি তোমার বাবা। বাবা তুমি? আজরা দরজা খুলল। ভেতরে আসতে পারি? তুমি ইসমামের কাছে পড়তে চাও না কেন? কি সমস্যা মা? আজরা দাঁত দিয়ে নুক কাটছে, কিন্তু কিছু বলছে না।
তাহমিদ জামান মেয়েকে খুব ভালো করেই জানেন। মাথায় হাত রেখে বললেন, তুমি নির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারছো না। নির্দিষ্ট কারণ দেখাও, তুমি কেন তার কাছে পড়তে চাও না? ছোটবেলার কাহিনীর জের ধরে? এখন আমি কিভাবে বলবো যে তোমার মেয়ে গবেটের মতো একটা কাজ করেছে, যার ফলস্বরূপ ওই হাফ মেন্টালটার সাথে বড় সড়ো একটা ঝগড়া বেঁধে গিয়েছে। ওই খিটকালপনার সীমা ছাড়িয়ে গিয়েছে। আসলে না, বিষয়টা তেমন না। তাহলে কেমন? তাহলে ইসমামের কাছে পড়তে তোমার কি সমস্যা? ইসমাম আর ইয়াকুবের মধ্যে পার্থক্য কি? আসলে ওনাকে পছন্দ না। কেন পছন্দ না? পছন্দ না হওয়ার কারণ বলতে হবে তো। কোনো কারণ নেই, এমনিতেই উনি অনেক দাম্ভিক তাই। দেখো মা, তোমার রেজাল্ট আশানুরূপ হচ্ছে না। এখন আমার অনেক চিন্তা হচ্ছে। ইসমাম আমাকে বলেছে সপ্তাহের 6 দিন পড়াবে। তুমি যদি অন্য কোনো টিচার খুঁজে পারো যে তোমাকে সপ্তাহে 6 দিন পড়াবে এবং যে সম্মানই আমি দিব সেটাতেই রাজি হবে, তাহলে তুমি যাকে খুঁজে নিয়ে আসবে তার কাছেই পড়বে। আমি তোমার জন্য অনেক টিচার খুঁজেছি, কিন্তু মন মতো কাউকে পাচ্ছি না। আর আমি চাই না বাইরের কোনো লোক এসে তোমাকে পড়াক। তুমি যদি নিজে নিজে ফলাফল ভালো করতে পারো তাহলে তো আর টিচারের কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু তা তো হচ্ছে না। পড়া তো অনেক কঠিন, তাই না? এখন বলো, তুমি রাজি কিনা? আজরা মনে মনে বিশাল পরিকল্পনা করলো। ইসমাম যখন তাকে পড়াবে সে না বুঝেই ইতিবাচক ইশারা করবে, বেশি পড়বে না, নিজে থেকে খারাপ রেজাল্ট করবে। তাহলে টিউশনটা ইসমাম এমনিতেই ছেড়ে দিবে, কারণ সে এত ধৈর্যশীল না আজরার ধারণা মতে। আজরা হাসলো, তড়িৎ গতিতে মাথা নেড়ে বলল, ঠিক আছে বাবা, আমি রাজি। তুমি তাকে সামনের মাস থেকে আসতে বলো। কলেজের ক্লাসে বসে বসে দাঁত দিয়ে নখ কাটছে আজরা। জ্যোতি তার হাতে স্কেল দিয়ে একটা আঘাত করে বলল, কি ব্যাপার, তুই কেন দাঁত দিয়ে নখ কাটিস? এটা খুবই আনহাইজেনিক। চুপ কর তো, তোর আনহাইজেনিকের গুষ্টি কিলাই। আমি আছি মহা চিন্তায়। স্বাস্থ্য আপা এসছেন নিজের বাণী ঝাড়তে। কেন, কিসের চিন্তা? আরে আব্বু বলেছে হাফ মেন্টাল আমাকে পড়াতে আসবে। লোকটা যেই পরিমাণ জাদ্রেল আর হাফ মেন্টাল, আমার জীবনটা নরক বানিয়ে দেবে। উনি কি ইয়াকুব ভাইয়ের ছোট ভাই নাকি? আর হ্যাঁ, তোর ডার্লিং ইয়াকুবের ছোট ভাই। ইয়াকুব ভাই তো চলে গিয়েছে, কিন্তু আমাকে অকুল পাথরে ফেলে গিয়েছে। আমি এখন আগে গেলে ঠোকর খাই, পেছনে গেলে ব্যথা পাই। জ্যোতি একটা দীর্ঘশ্বাস ফেললো, রিনরিনিয়ে বলল, ইয়াকুব ভাই শেষমেশ চলে গেল, তাই না? তোর পরাণের সখা চলে গেল। তাই আগেই বলেছিলাম যাওয়ার আগে মনের কথাটা বলে দেখ। যদি আমার ভাই ওখানে গিয়ে অন্য কোনো ভাবি পটিয়ে ফেলতে পারে, তাহলে কিন্তু তুই লিস্ট থেকে বাদ। চুপ কর তুই। কিছু ভালোবাসা গোপনেই সুন্দর। ইস, কিছু ভালো লাগা গোপনেই সুন্দর। হ্যাঁ, মানে কি? গোপনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাক আর কোনোদিন প্রকাশ করিস না, ছাগল। তুই বুঝবি না রে। যখন কাউকে ভালো লাগে তখন তাকে সহজে মুখ ফুটিয়ে কথাগুলো বলা যায় না, আর না তাকে বোঝানো যায় না নিজের মনকে। হয়েছে, বুঝেছি। আমার মনে হয় না আমি কোনোদিন কাউকে ভালোবাসবো। আমি তো একটা হ্যান্ডসাম ছেলে দেখে বিয়ে করে নিব। বিয়ের পর দেখা যাবে সব। তুই তো দেখি চরিত্রহীনদের মতো কথাবার্তা বলছিস, লুচু মেয়ে কোথাকার। হ্যাঁ, লুচু হয়েছি, তাতে তোর কি? সবসময় ছেলেরা লুচু হয়। আমি না হলে মেয়ে হয়ে স্বামীর সাথে একটু লুচুগিরি করলাম, সেটা জায়েজ আছে তো। জ্যোতির চোখে মুখে উদ্বেগ দেখা গেল, বিজ্ঞদের মতো প্রশ্ন করলো, সে কবে পড়াতে আসবে? কাল বিকেল থেকে। শোন, তাকে বেশি করে বিরক্ত করবি যেন নিজে থেকেই পড়ানো ছেড়ে দেয়, তবে শুরু থেকেই না। কিভাবে? বিভিন্নভাবে। তোর বাদরামি বুদ্ধির কি অভাব আছে? দেখ কিভাবে বিরক্ত করতে পারিস। ভালো আইডিয়া দিয়েছিস। প্রথম কিছুদিন ভালো মেয়ে হয়ে থাকবো, তারপর ধীরে ধীরে উত্ত্যক্ত করা শুরু করব। দোস্ত, আই লাভ ইউ টু মাচ। লাভ ইউ টু দোস্ত। তাহলে আজকে থেকে মিশন অতি সত্বর বিয়ের পাশাপাশি মিশন ইফটিজিং হাফ মেন্টাল ও সমান তালে চলবে। ইসমাম আয়নার সামনে নিজেকে দেখলো। তার পরনে নীল সাদা চেক শার্ট আর ব্লু জিন্স, ঠোঁটে মোটা ফ্রেমের কালো চশমা, কালো ক্যাপ মাথায়। আরে ইসমাম, কোথায় যাচ্ছিস বাবা? নতুন কোচিংয়ে নাকি? না, সেখানে আমি মানা করে দিয়েছি। মেজো মামার বাসায় যাচ্ছি। তিনি অনেক রিকোয়েস্ট করেছেন যেন আজরুশকে পড়াই। আজকে থেকে প্রতিদিন সন্ধ্যার পর ওকে 2 ঘন্টা পড়াবো। ঠিক আছে বাবা, ভালো করেছিস। যা, সাবধানে যাস, কেমন? তাহলে এইগুলা আজরার জন্য নিয়ে যা। এগুলো আবার কি? আজরার পছন্দের কিছু খাবার।
নিয়ে যা। ইসমাম তার মামার বাসার কলিং বেল চাপলো। নিশা এসে দরজা খুলে দিল। তার চোখ কৃতজ্ঞতায় ছলছল করলো যেন। ইসমাম এসেছো? যাও, আজরা রুমে আছে। ইসমাম ঢোকার আগে আজরার রুমের দরজায় নক করলো। আজরা তার দিকে তাকিয়ে বিস্তর মেকি হাসলো। হাসি মুখে বলল, আসুন। আজরা লম্বা করে একটা সালাম দিল আর ইসমাম সালামের উত্তর দিল। আজরা তার জন্য চেয়ার এগিয়ে দিয়ে বলল, বসুন। তারপর ফ্যানের স্পিড বাড়িয়ে দিল। অনেক আগ্রহী সে এমন ভাব জাহির করলো। আপনার নিশ্চয়ই গরম লাগছে, দাঁড়ান আমি আপনার জন্য ঠান্ডা পানি নিয়ে আসি।